বর্ষার সঙ্গে মিলে নতুনকে ফাঁসাতে মিথ্যে কথা বলে ফোন করে নতুনকে বের করে নিয়ে গেল ভোর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনীর হাতটা ধরে আর বলে, কমলিনী, তুমি আমার সবকিছু, তুমি আমার ভালোবাসা, তুমি তুমি আমার জীবনের সবকিছু। বিশ্বাস করো, তুমি ছাড়া না আমার জীবনে আর কেউ নেই। তোমার সঙ্গে আমি অফিসিয়াল কোনো কথাবার্তা বলতে চাই না। তোমার সঙ্গে শুধুমাত্র আমি নিজের কথাবার্তাই বলতে চাই, যেগুলো যেগুলো শুধুমাত্র একান্তই আমার, যেগুলোর মধ্যে অফিসিয়ালি কোনো কথাবার্তা আসবে না। তখন তো কমলিনী তাকিয়ে থাকে নতুনের দিকে। তখন নতুন বলে, সেদিন শুধুমাত্র ভোরকে আমি এটাই বলছিলাম যে আজকালকার ছেলে মেয়েরা শুধুমাত্র পড়াশুনো করে পাশ করার জন্য। তার মধ্যে ভোর একটু আলাদা, যে ও আমার মতো অন্যান্য বই পড়তেও ভালোবাসে। তাই আমি ওকে বলেছি যে আমার ইন্টেলের সঙ্গে ওরটা ম্যাচ করে। কিন্তু তার মধ্যেই তুমি এরকম ভাবে কথা বললে না, কি বলবো? এই বলেই নতুন হাসতে থাকে। তখন নতুন বলে, তোমার না এই ওর সঙ্গে কম্পেয়ার করা কি উচিত বলো? তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিণী, তুমি আমার সবকিছু। আর তুমি কিনা ভুল ভেবে তারপরেই সেটা নিয়ে কথা বললে। আমি না ভাবতে পারছি না। তুমি যখন এই কথাগুলো বলছিলে না, আমারও না একটু খারাপ লাগছিল। কারণ ভোরের সামনে তোমার তোমার জন্য আমিও তো ছোট হলাম বলো? তুমি আমার সহধর্মিণী, তুমি থাকবে সবার উপরে। তুমি কেন এসব কথা নিয়ে মন খারাপ করবে বলো তো? আর এসব কথা নিয়ে তুমি কেনই বা ভাববে? তখন কমলিনী কি বলবে কিছু বুঝতে পারে না। তখন নতুন বলে, তোমার জায়গাটা না কেউ কোনোদিনও নিতে পারেনি, আর কেউ কোনোদিনও নিতেও পারবে না। তুমি আমার জীবনের সবকিছু, তুমি আমার শান্তি, তুমি আমার সুখ। তুমি ছাড়া আমার জীবনে যে কেউ নেই। তখন কমলিনী বলে, ভুল হয়ে গেছে। আমি না বুঝতে পারিনি। তখন নতুন বলে, না, না, এরকম ভুল হওয়াটা দরকার আছে তো। মাঝে, মাঝে তোমার মধ্যে কিশোরীটা বেরিয়ে পড়ে। সেটা তো আমার ভীষণ পছন্দ। তখন কমলিনী বলে, আসলে আমি না বুঝতে পারিনি। কিন্তু ওই মেয়েটার হাবভাবগুলোও তো ভালো লাগে না। আর তুমি কেমন করে বলছিলে, সেজন্যই তো আমি এরকম করে বলে ফেলেছি। তখন নতুন হাসে আর বলে, আচ্ছা ঠিক আছে, এবার শুয়ে পড়ো তো, একটু ঘুমিয়ে নাও। কালকে তো সকাল, সকাল উঠতে হবে, কত কাজ। তখন কমলিনী বলে, হ্যাঁ, সকাল, সকাল মেয়ের দধিমঙ্গল আছে। তারপরেই গায়ে হলুদ। অনেক কাজ রয়েছে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তখন নতুন বলে, আমি জানি তো তুমি সব সামলে নেবে। তুমি সব সামলে নিতে পারো সেটা আমি জানি। সেজন্যই তো তোমার উপর আমার এত ভরসা। তখন কমলিনী বলে, হ্যাঁ, মেয়েটা চলে যাবে। তারপরে তো বাড়িটা পুরো খালি হয়ে যাবে। এখন তো বাড়িটায় সবাই রয়েছে। জল সইতে যেতে হবে। তখন নতুন বলে, আচ্ছা এত নিয়ম কানুনের দরকার আছে? তখন কমলিনী বলে, এত কিছু না করলে সবাই যে আবার মন খারাপ করবে বলো? বাড়িতে এই তো বিয়ে। তারপরে তো আর কোনো অনুষ্ঠান নেই। তখনই নতুনের ফোন আসে। তখন কমলিনী বলে, এত রাতে আবার কে ফোন করলো? তখন নতুন কমলিনীকে ফোনটা দেখায় আর বলে, দেখো কে ফোন করেছে। ভোর ফোন করেছে। তখন কমলিনী উঠে বসে আর বলে, আচ্ছা, এই মেয়েটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাতে তোমাকে কেন ফোন করেছে? এত রাতে কেউ কাউকে ফোন করে? তখন নতুন বলে, সেটা তো আমিও ভাবছি। এত রাতে কেন ফোন করছে? তখন কমলিনী বলে, তাহলে এই ব্যাপারগুলো একটু বেশি বাড়াবাড়ি না, বলো তো? তখন নতুন বলে, ঠিক আছে, আমি বরং ফোনটা তুলছি না। এত রাতে ফোন ধরার কোনো দরকারই নেই। তখন কমলিনী বলে, ওর এসব বাড়াবাড়িগুলোই তো ভালো লাগে না। এসব বাড়াবাড়ির কি আছে? তখনই ভোর নতুনকে মেসেজ দেয়, প্লিজ স্যার, অনেক আর্জেন্ট। ঠিক তখনই নতুনকে মেসেজ দিলে নতুন বলে, দেখো না, বলছে অনেক আর্জেন্ট, এত রাতে ফোন করছে, নিশ্চয়ই কোনো দরকার। তখন কমলিনী বলে, নাও, ফোনটা ধরে নাও। এত রাতে কোন দরকারে আবার ফোন করছে? তখনই তখনই নতুন বলে, আচ্ছা আবার ফোন করছে। তারপরে নতুন ফোনটা রিসিভ করলে ওইদিকে ভোর কাঁদতে থাকে আর বলে, স্যার, আমি অনেক রাতে আপনাকে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? তখন নতুন বলে, হ্যাঁ, তুমি তো দেখতেই পাচ্ছ কত রাত হয়েছে, তোমার কাছেও তো ঘড়ি আছে, তাই না? এত রাতে তো আর কেউ কাউকে ফোন করে না। তখন ভোর বলে, স্যার, আমি ফোন করতাম না। আমি না পড়ে গেছি। পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি। আর মাথায়ও না প্রচন্ড ব্যথা পেয়েছি। মাথায় অনেক ব্যথা করছে। পাটাও আস্তে, আস্তে ফুলে যাচ্ছে স্যার। আমি তো কিচ্ছু করতে পারছি না। আমি উঠতেও পারছি না স্যার। তখন নতুন বলে, আশ্চর্য! তুমি পড়ে গেলে কি করে? আর আমাকে বা ফোন করছো কেন? তখন ভোর বলে, এখানে তো আমি কাউকে চিনি না স্যার। আপনি তো জানেন আমার না মাথায় অনেক যন্ত্রণা করছে। আমি বুঝতে পারছি না। এভাবে ব্লিডিং হচ্ছে না, রক্ত পড়ছে না। কিন্তু প্রচন্ড ব্যথা। কি করব আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমার শরীরে ব্যথায় ধরে যাচ্ছে স্যার। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, নাও, তুমি তোমার বৌদির সঙ্গে কথা বলো। তখন এই বলেই কমলিনীকে ফোনটা দিয়ে দেয় নতুন। তখন কমলিনী বলে, হ্যাঁ ভোর বলো। তখন ভোর বলে, বৌদি, আমার না প্রচন্ড ব্যথা করছে। আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি।
পাটা ফুলে গেছে। তখন কমলিনী বলে, "তাহলে তুমি তোমার স্যারকে কেন ফোন করেছো? সে তো আর ডক্টর নয়। সে ডক্টরেট করেছে ঠিক আছে। কিন্তু সে তো আর ডক্টর নয় যে তুমি তাকে ফোন করেছো। তোমার তো ডক্টরকে ফোন করা দরকার ছিল।" তখন ভোর বলে, "আপনি তো জানেন বৌদি, এখানে আমি কাউকে চিনি না। কেউ আমার পরিচিত নেই। তাই আমি স্যারকে বাধ্য হয়ে ফোন করেছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার পা ফুলে যাচ্ছে, মাথায় খুব যন্ত্রণা করছে।" তখনই কমলিনী বলে, "ও আচ্ছা, ঠিক আছে। আমি দেখছি তোমার স্যার কিছু করতে পারে কিনা।" তারপরেই নতুনকে ফোনটা দেয় কমলিনী। তখন নতুন ফোনটা নিয়ে বলে, "হ্যাঁ, ভোর বলো।" তখন ভোরকে বলে, "তোমার আত্মীয়স্বজন কেউ নেই?" তখন ভোর বলে, "স্যার আপনি তো জানেন এখানে আমার আত্মীয় বলতে কেউ নেই। আমি কাউকে চিনি না। তার জন্যই তো আমি আপনাকে ফোন করলাম।" তখন নতুন বলে, "আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি আসছি।" এই বলে নতুন দাঁড়ালেই তখন কমলিনী বলে, "তুমি এখন যাবে?" তখন নতুন বলে, "হ্যাঁ, গিয়ে দেখি না যে ওকে হসপিটালে শিফট করতে হয় কিনা? আর তাছাড়া কথাগুলো তো রেকর্ড করাই রইলো। তুমি চিন্তা করো না। আমি আমি যাচ্ছি।" তখন কমলিনী বলে, "দেখো ওকে যদি হসপিটালে ভর্তি করতে হয়, তুমি কিন্তু ওর গার্ডিয়ানের জায়গায় সই করবে না। তুমি কিন্তু সবটা তাদেরকে খুলে বলবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি?" তখন নতুন বলে, "আচ্ছা ঠিক আছে। তুমি কি আমার সঙ্গে যাবে?" তখন কমলিনী বলে, "না, না, আমি এত রাতে কি করে যাব বলো তো? ২ ঘন্টা পরে আমার মেয়ের দধিমঙ্গল। আমার আরো কত কাজ রয়েছে। আমি তো যেতে পারব না।" তখন নতুন বলে, "ঠিক আছে। আমি বরং তোমাকে সব আপডেট দেব।" তখন কমলিনী বলে, "ঠিক আছে। তুমি আমাকে জানাবে কিন্তু। আর বেশি বাড়াবাড়ি হলে আমাকে ফোন করবে।" তখন নতুন বলে, "ঠিক আছে। তুমি না চিন্তা করো না, রাগ করো না। তুমি শুয়ে পড়ো।" তখন কমলিনী বলে, "আমি কি এতই অবুঝ যে আমি রাগ করব? আমি কেন রাগ করব বলো তো? একটা মেয়ে বিপদে পড়েছে। তোমাকে ফোন করেছে। তোমাকে তো এখন যেতেই হবে।" তখন নতুন বলে, "এই তো, এই তো আমার লক্ষ্মী বউ। এই লক্ষ্মী বউটাকেই তো সেজন্য আমি এত ভালোবাসি। আমার বউ সবকিছু বোঝে। আচ্ছা, তুমি বরং ঘুমিয়ে পড়ো। কারণ ২ ঘন্টা পরেই তো তোমাকে আবার উঠতে হবে।" তখন কমলিনী বলে, "বেশ, আমি ঘুমাবো। তুমি চিন্তা করো না। তুমি গিয়ে আমাকে সবটা জানাবে। ঠিক আছে?" তখন নতুন বলে, "ঠিক আছে। তুমি কিন্তু একদম রাগ করবে না, মন খারাপও করবে না। আমি যাব। তারপরেই ওর কি অবস্থা দেখে ওকে হসপিটালে শিফট করিয়ে তারপরে আমি চলে আসব। ঠিক আছে? তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারি কমলিনী।" তখন কমলিনী বলে, "ঠিক আছে, তুমি যাও এবার। না হলে দেরি হয়ে যাবে।" তারপরে নতুন বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। সকালবেলায় মিঠির গায়ে হলুদ। গায়ে হলুদের জন্য সবাই এসেছে। তখন কুর্চি বলে, "আচ্ছা বৌদি, তুমি কেন চা বানাচ্ছ বলো তো? ওইদিকে ঠাকুর আছে তো রান্নার। সবাই প্যান্ডেলে যাও। প্যান্ডেলে গিয়ে চা খাও। আর বৌদি, তুমি এখনো কি এসব করবে? এবার তো এবার তো মেয়েটার বৃদ্ধির আয়োজন করতে হবে। তাহলে চলো, সবাই চলো গায়ে হলুদ। আমি কিন্তু মিঠিকে একদম রেডি করে দিয়েছি। বুঝতে পেরেছো? কিন্তু নতুনদা কোথায়? নতুনদাকে তো দেখছি না। নতুনদা ছাড়া ওর বৃদ্ধি করবে কে?" তখন কমলিনী কি বলবে বুঝতে পারে না। তখন কুর্চি বলে, "কি ব্যাপার বৌদি ভাই? কোথায়? নতুনদা কোথায় গেল? তাকে তো সকাল থেকে দেখিনি। সে কি কোনো কাজে গেছে?" তখন কমলিনী বলে, "হ্যাঁ দিদি ভাই, উনি একটা কাজে গেছে। ওরকম হলে বুবলাই না হয় বৃদ্ধি করে দেবে।" তখন বুবলাই বলে, "আমি? আমি কি করে করব?" তখন বর্ষা বলে, "হ্যাঁ, তুমি করতে পারবে তো। তুমি বড় ভাই না?" তখনই বড় ঠাম্মি বলে, "না, না, ওরা বাচ্চা মানুষ। ওরা কি বুঝবে? নতুন কোথায়? নতুন বড় মানুষ। নতুন তো সব জানে। আর তাছাড়া নতুন নিজের মেয়ের মতো করে মিঠিকে মানুষ করেছে। নতুনই তো করবে। নতুন কোথায় বৌমা? নতুনকে তো দেখছি না।" তখনই কমলিনী কি বলবে বুঝতে পারে না। তখন কমলিনী চুপ করে থাকে। তারপরে বড় ঠাম্মি বলে, "হ্যাঁ, নতুন যদি না করতে পারতো বা বাড়িতে না থাকতো তাহলে একটা কথা ছিল। ওরা না হয় করে করে নিত।" তখনই বাবিল বলে, "হ্যাঁ, তাই তো। এই যে বাড়িঘর সাজানোর সবকিছু তো আমিই করেছি। আমি।" তখন মিঠিল বলে, "আচ্ছা তুমি চুপ করো না। তোমার অবস্থাটা একটু দেখেছো? তোমাকে না এই বাড়ির ছেলে মনে হচ্ছে না। তোমাকে কাজের লোক মনে হচ্ছে। নিজের জামাটার মধ্যে ময়লা লেগে আছে। একটু স্নান করে, পরিষ্কার করে তারপরে পরিষ্কার জামাকাপড় তো পরবে।" তখন বাবিল বলে, "হয়েছে, হয়েছে। আমাকে নিয়ে এত কথা বলতে হবে না।" ওইদিকে দেখা যাবে মিঠির বান্ধবীরা খুব আনন্দ করতে থাকে। তারপরেই মিঠিকে নিয়ে হাসাহাসি করতে থাকে সবাই মিলে। তখনই সেখানে অনন্যা আসে। তখন অনন্যা আসাতেই রেশমি বলে, "বাবা অনন্যাদি, তুমি এত দেরি করে আসলে? আমি তো ভেবেছিলাম তুমি আরো আগে আসবে। কারণ তোমাদের বাড়িরই তো বিয়ে।" তখন অনন্যা বলে, "হ্যাঁ, তাই তো। আমি না মাঝে, মাঝে ভুলেই যাই যে আমাদের বাড়ির বিয়ে। কারণ আমাকে তো আর তেমনভাবে বলা হয় না।" তখন কমলিনী বলে, "ওমা অনন্যাদি, কেন এ কথা বলছো? আর স্বর্গজিৎ দা আসলো না? তার কি কাজে আটকে গেছে নাকি?" তখন অনন্যা বলে, "তুমি জানো না? তোমার দাদা যে জার্মানিতে?" তখন কমলিনী বলে, "জানি তো। কিন্তু কালকে তো চলে আসার কথা ছিল। আসেনি?" তখন অনন্যা বলে, "না, আসতে পারেনি। সে কাজে জয়েন করেছে। তাই মনে হয় না আসতে পারবে। তাই তো আমি চলে এলাম।" তখন কমলিনী বলে, "ও আচ্ছা।" তখনই অনন্যা বলে, "কি রে মিঠি?
আমার সঙ্গে একটু কথা বল, শুধু বন্ধুদের সঙ্গে কথা বললে হবে? তখন মিঠি বলে, না, না, তুমি তো আন্টি মায়ের সঙ্গে কথা বলছো, সেজন্যই। তারপরে মিঠির বান্ধবীরা বলে, কিষাণু না আমাকে ফোন করেছিল, বুঝতে পেরেছিস? তোকে বলতে বারণ করেছে। তখনই মিঠি বলে, তাহলে আমাকে বলছিস কেন? তখন কৃষাণুকে নিয়ে সবাই খুব মজা করতে থাকে। তখন মিঠি বলে, হ্যাঁ, দেখছি তো, সবার সঙ্গে মাই ডিয়ার হয়ে কথা বলে, আর আমাকে যত শাসন যত কিছু। তখন ওর বন্ধুরা বলে, কেন তোর হিংসে হচ্ছে? তারপরে দেখা যাবে অনন্যা বলে, না, না, মিঠি, আয়, তোর গিফটটা তোকে দিয়ে দেই। কারণ বিয়ের সময় দিতে পারি না পারি। দেখ তো তোর পছন্দ হয়ে গেছে কিনা কানের দুলগুলো। তখন মিঠি বলে, অনন্যা আন্টি, তুমি যা দেবে তাই আমার পছন্দ হবে। তখন রেশমি বলে, দেখি, দেখি। তখন রেশমি দেখে বলে, বাহ, দুলজোড়া কত সুন্দর। দেখো বর্ষা। তখন বর্ষাও দেখে বলে, হ্যাঁ। তখন রেশমি বলে, জানো তো, 2.25 লক্ষ টাকা। আমি আবার কম জিনিস কাউকে দিতে পারি না। হালকা ওজনের কিছু দিতেই পারি না। আর তাছাড়া নতুনের দাদা তো বারবার করে আমাকে ফোন করছিল আর বলছিল যেন আমি ভালো কিছু দেই। বলুন তো, আমি কি খারাপ কিছু দেব নাকি? 2.25 লক্ষ টাকা দাম। তখন কুর্চি বলে, আচ্ছা অনন্যাদি, এখানে দাম কি কেউ জিজ্ঞাসা করেছে? বারবার দাম বলার কি আছে? তখনই ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, এত দাম দিয়ে এটা কেনারই বা তোমার দরকার ছিল কি, বলো তো? তখন অনন্যা বলে, না, না মাসিমা, আমি তো আবার কম দামে কাউকে কিছু দিতে পারি না। আমার মন আবার খুব বড়। তাই তো আমি মিঠির জন্য এই ঝুমকা জোড়াই এনেছি। আর তাছাড়া নতুনের দাদাও তো মিঠিকে খুব ভালোবাসে, তাই না? সে তাই আমাকে বারবার করে বলেছে যাতে আমি ভালো কিছুই দেই। আমি কি ভালো কিছু দেব না বলুন তো? তখনই ঠাম্মি বলে, না, না বৌমা, ঠিকই তো, নতুনের কত বড় মন, আর তোমাদেরও অনেক বড় মন, সেটা তো আমরা জানি। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ রে বুড়ি, এখন তো মেয়েটা গায়ে হলুদের সময় হয়ে গেল, আগেই বলেছিলাম বৃদ্ধিটা করে নে। তোরা বলি না, আগে গায়ে হলুদ করবি তারপরে বৃদ্ধি। এখন নতুন কোথায়? কিছু তো বুঝতে পারছি না। তখনই কমলিনীর বাবা বলে, হ্যাঁ রে বুড়িমা, নতুন কোথায়? নতুন নতুনকে তো দেখছি না। আর কখন থেকে জিজ্ঞাসা করছি যে নতুন কোথায় গেছে? কিছু তো বলছিস না। তখন কমলিনী বলে, আচ্ছা বাবা, কতবার বলবো বলো তো, যে ওর একটা কাজ পড়ে গেছে, ও একটা কাজে গেছে, ও এখন আসতে পারবে না। তোমাদের তো বললাম, তাহলে এতবার করে কেন জিজ্ঞাসা করছো? তখনই কুর্চি সবাইকে বলে, নাও, এবার আস্তে আস্তে সবাইকে কাজ করতে হবে। আর বৌদি ভাই, আচ্ছা, নতুন দা আজকের দিনে এমন কোথায় কাজে চলে গেল বলো তো? তোমাকে বলে যায়নি? কি এমন কাজে গেছে যে সে এখনই সকাল সকাল বেরোতে হলো? আমি তো বুঝতে পারছি না। মেয়েটার বৃদ্ধির সময় সে না থাকলে কি করে হবে? সে না হয় বুবলাই করে দিল বুঝলাম। তখন বুবলাই বলে, হ্যাঁ আমরা আছি তো, আমরা না হয় বলে দিলে করে নেব। কিন্তু নতুন কাকু কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না। তখনই কুর্চি বলে, হ্যাঁ তাই তো, তোমরা যে কতটুকু করবে সেটা তো আমি জানি। সবাই সবাই নিজের দায়িত্ব পালন করো। বুঝতে পেরেছো? তখন বুবলাই বলে, হ্যাঁ, দায়িত্ব তো পালন করবই। তখন কুর্চি ডাবলুকে বলে, শোনো ডাবলু, সন্ধ্যাবেলা খাবারের দায়িত্বটা তুমি দেখে নেবে। আর আর সুলক্ষণা, চলো, ওই যে ওদের যেতে হবে তো হলুদের ওখানে। তারপরে কুর্চি বলে, অনন্যাদি, তুমিও তো চলো। তখন অনন্যা বলে, না, না, আমি যেতে পারবো না। আসলে আমি যাব না। আর আমি এখনই চলে যাব। তখনই ঠাম্মি বলে, কেন বোমা, এখনই চলে যাবে কেন? তখন কমলিনী বলে, অনন্যাদি, তুমি কেন চলে যাবে এখন? এটা কেমন কথা? তুমি থাকবে না? বিয়েতে বিয়েটা দেখবে না? তখন অনন্যা বলে, না, তোমাদের হয়তোবা সবকিছু মনে নেই, তোমরা হয়তোবা সবকিছু ভুলে গেছো। কিন্তু ছেলেটা তো আমার মারা গেছে, তাই না? আমার ছেলেকে নাকি কেউ এত ভালোবাসে, কিন্তু ভালোবাসার ছিটেফোঁটাও তো দেখছি না। আবার সে বিয়ের পিঁড়িতেও বসে যাচ্ছে, কিন্তু কষ্টটা তো আমার হচ্ছে আমার ছেলের জন্য। তাই আমি বিয়েটা দেখতে পারবো না। তখন কুর্চি বলে, আচ্ছা অনন্যাদি, এখন এসব কথা বলার কি কোনো দরকার আছে? আর তাছাড়া কারো জীবনই তো থেমে নেই। তোমার ছেলে চলে গেছে, না রেশমি বৌদির মেয়ের জীবন থেমে আছে, না আমাদের মিঠির জীবন থেমে থাকবে। কেন থেমে থাকবে বলো তো? আর তাছাড়া আমাদের মিঠির সঙ্গে তো বিয়েটা হচ্ছিল না, বিয়েটা হচ্ছিল মৌয়ের সঙ্গে। তাই মৌ যদি জীবনে এগিয়ে যেতে পারে, তাহলে মিঠি কেন এগিয়ে যেতে পারবে না? শুধুমাত্র রুমের মধ্যে বিয়ে না করে সারা জীবন কাঁদলে আর রুমের মধ্যে বন্ধ করে বসে থাকলেই সেটাই তোমার ভালো লাগতো দেখতে, তাই তো? এখন আমাদের মিঠি বিয়ে হচ্ছে, সেটা তোমার ভালো লাগছে না? আর মিঠি কষ্ট পাবেই বা কেন? সেটা ধরে আঁকড়ে ধরে বসে থাকবেই বা কেন? কারণ মিঠির সঙ্গে তার বিয়েটা ঠিক হয়নি। বিয়েটা যার সঙ্গে ঠিক হয়েছিল তারা তো ঠিকই ভালো আছে। এখানে তো রেশমি বৌদির মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। তাহলে রেশমি বৌদিকে বলো না, এখানে আমাদের মিঠিকে কথা শুনে কোনো লাভ নেই। তখন অনন্যা চুপ হয়ে যায়। তারপরে প্রসূন বলে, থাক না করছি, এসব কথাগুলো না এখানে বলার কোনো মানে নেই। আর এখন বলার কোনো দরকারও নেই। বুঝতে পেরেছো? থাক, আজকে একটা শুভ দিন, এসব কথাগুলো বলো না। ওইদিকে কমলিনী তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না।
ধন্যবাদ।